আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ। একজনের যাবজ্জীবন, ২ জন খালাস। সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার আনসার ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএস ওর অস্ত্র লুটে নেতৃত্ব দেন পাকিস্তানি নাগরিক। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সব অনিবন্ধিত সিম। শেষ দিনে গ্রাহকদের ভিড়। পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতেই, জানিয়েছে বিটিআরসি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সজল মিত্র রিচার্ড। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত ২ জনকে ৩ বছরের কারাদণ্ড এবং ২ জনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন। সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। গত বছর ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখায় হামলা চালায় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকটির ৩ কর্মকর্তা সহ ৮ জন নিহত হন। এ ঘটনায় পরদিন ব্যাংক কর্মকর্তা ফরিদুল হাসান আশুলিয়া থানায় একটি মামলা করেন। ৭ জেএমবি সদস্য সহ মামলায় মোট ১১ জনকে আসামি করে গত বছর ১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এবছর ২১ জানুয়ারি বিচার শুরু করে এবং বিচার কাজ শেষে ঘটনার ১ বছরের মাথায় রায় দেন আদালত। যে ঘটনাটা ঘটেছে তার উপরেই আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি, সেই প্রমাণ অপরাধ প্রমাণ করতে পেরেছি এবং তার জন্য আজকে এই হয়েছে, রায় হয়েছে। ৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, ২ জনকে ৩ বছর দেওয়া হয়েছে, একজনকে লাইফ টার্ম দেওয়া হয়েছে আর ২ জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন ডাকাতির সময় সন্ত্রাসীদের হামলায় আহত ব্যাংক ভবন মালিক এবং পাশের দোকানের কর্মচারীরা। আমি এই বিচারে সন্তুষ্ট, কিন্তু সবাইকে যদি ফাঁসি দিত ওই দেশের মানুষ সবাই সন্তুষ্ট থাকতো, আর দেশে যারা ডাকাত ছিল এখনো আছে তারাও ভালো হয়ে যেত। খুশি হয়েছে না, কিন্তু সবটির ফাঁসি দিলে আরো খুশি হইতাম, আরো ভালো হইতো। তবে আসামিরা ন্যায় বিচার পাননি এমন দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এখানে কোনো সাক্ষীরাই বলে নাই যে ভিডিও ফুটেজ কেউ আসামি পক্ষ দ্বারা নষ্ট হয়েছে, এবং আমরা মনে করি যে প্রকৃত আসামিকে আড়াল করার জন্যই এই ভিডিও ফুটেজটা আদালত উপস্থাপন করে নাই। আপনারা জানেন এই মামলা একজন ক্রস ফায়ারও দিয়েছে এবং এইসব ভয় ভিডিও দেখিয়ে আমাদেরকে দিয়ে একটা 164 আদায় করেছে এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে এবং নজিরও আছে যে অন্যান্য আদার্স পেপার ছাড়া আদার এভিডেন্স ছাড়া 164 বেসিস করে সাজা দেওয়া যাবে না। মামলাটির মোট ১১ আসামির মধ্যে ১ জন পলাতক ও ১০ জন গ্রেফতার রয়েছেন। এদের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে বাংলাদেশে হামলার পরিকল্পনা ও জঙ্গি অর্থায়নের অভিযোগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার ৬ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৪ জন সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। ২১ জুন তাদের ব্যাপারে রায় দেওয়ার দিন ধার্য করেছেন সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আদালত। এছাড়া একজন আগেই দোষ স্বীকার করে নিয়েছিলেন, আর দৌলতুজ্জামান নামে একজন অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দুজনের ব্যাপারে ৯ জুন সিদ্ধান্ত দেবেন আদালত। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আটক ৬ বাংলাদেশির পরিকল্পনা ছিল দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খিলাফত প্রতিষ্ঠা করা। দোষী প্রমাণিত হওয়া ৪ জনের মধ্যে মামুন সন্ত্রাসে অর্থায়নের নেতা, আর অর্থ সংক্রান্ত হিসেব ও মিডিয়া সম্পর্কিত বিষয় দেখাশোনা করছিলেন রুবেল। এর আগেও সিঙ্গাপুরে বসে বাংলাদেশের জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর সরকার। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। দুপুরে মংলা বন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করে তারা। এক্ষেত্রে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে সব রকমের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তরিকুল ইসলামের তথ্য ও আবুল বাশারের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পূর্ব নির্ধারিত আত্মসমর্পণ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে বাগেরহাটের মংলা বন্দরে ছিল র্যাব ও পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। বেলা ৩টার দিকে অনুষ্ঠানস্থলে আসে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ ১০ সদস্য। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র সমর্পণ করে। জলদস্যুরা ৫২টি অত্যাধুনিক অস্ত্র এবং প্রায় ৫,০০০ গুলি জমা দেন।
আমরা আপাতত তাদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে, সেগুলোকে কতটুকু হালকা করা যায় সেটার ব্যাপারে আমরা যোগাযোগ করেছি থানার সাথে, এবং আশা করছি তাদের ব্যাপারটাকে সহানুভূতির সাথে বিবেচনা করা হবে এবং তাদের যেন কোনো রকম গুরুতর শাস্তি ব্যবস্থা না হয় সেটার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর থাকলে উপকূলীয় এলাকা দস্যুমুক্ত হবে। সবাই যদি সারেন্ডার করে আমরা খুব আনন্দিত হব এবং জনগণও উপকৃত হবে। তারা যদি সারেন্ডার করে তাহলে আমরা সবাইকে তাদের যেটা স্বাভাবিক ক্রিয়া কর্মকাণ্ডে আমরা ফিরে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা তাদেরকে এইটুকু বলতে চাই যে তাদের সহায়তা আইনি সহায়তা যেটা বলে সবগুলো আমরা করতে চেষ্টা করব। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। এদিকে জলদস্যু দমনে কার্যকর পদক্ষেপ নেয়ায় র্যাবকে অভিনন্দন জানিয়েছেন মৎস্যজীবীরা। সময় সংবাদ, বাগেরহাট। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, আগে থেকে নোটিশ না দেওয়ার অভিযোগ। আজ রাত 12টার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে 0 আওয়ারই বন্ধ করে দেয়া হবে সব অনিবন্ধিত সিম। শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিন হওয়ায় বরিশালে অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিম নিবন্ধন করেন তারা। সিম নিবন্ধনের সময়সীমা আরো কিছুদিন বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা। রাজশাহীতেও মোবাইল ফোন কোম্পানির সার্ভিস সেন্টার সহ বিভিন্ন সিম রি-রেজিস্ট্রেশন পয়েন্টে গ্রাহকদের প্রচুর ভিড় দেখা যায়। শেষ দিনের বাড়তি চাপে অতিরিক্ত বুথ স্থাপন করতে হয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির। এছাড়া ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের প্রচুর ভিড় দেখা যায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন পয়েন্টগুলোতে। কলেজ লেভেলের ছেলেমেয়েরা তাদের ম্যাক্সিমাম ভোটার আইডি হয়নি, যার কারণে তাদের সিমগুলো রেজিস্ট্রেশন এখনো করতে পারতেছে না। যারা নতুন ভোটার হয়েছে তাদের দেখা যাচ্ছে অনেকের ভোটার আইডি রং দেখাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতেছে না। এ কারণে আসলে আমাদের অনেকের সমস্যা আছে, কারণে সময়টা একটু বাড়ালে মনে হয় আমাদের জন্য ভালো হতো আর কি। বায়োমেট্রিক পদ্ধতিতে যারা সিম রেজিস্ট্রেশন করেননি, আগামী 15 মাসের মধ্যে যে কোনো সময় গ্রাহক যদি সিম বা রিম রেজিস্ট্রেশন করাতে চান তবে তাতে সরকারের 100 টাকা ভ্যাট যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সরওয়ার আলম। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তবে এই ভ্যাট গ্রাহক বা কোম্পানি কে বহন করবে তা অপারেটর কোম্পানির উপর নির্ভর করবে। আগামীকাল সকালে যাদের সিমটি বন্ধ হয়ে গেছেন তারা যে কোনো সেবা কেন্দ্র বা আপনি যে বায়োমেট্রিক কাস্টমার কেয়ার পয়েন্টে বা সেলস পয়েন্টে যেখানে আপনি মেশিনটি আছে বায়োমেট্রিক ভেরিফিকেশনে, সেখানে যে কিন্তু তাদের সিমটি রেজিস্ট্রেশন বা পুনর্নিবন্ধন করতে পারবে। 1 বছর 3 মাস পর্যন্ত তার সিমটি প্রিজার্ভ করা হবে এবং ওই সময়ের মধ্যে যদি উনি এই সিমটি রেজিস্ট্রেশন বা পুনর্নিবন্ধন না করেন তাহলে এটি আরো 3 মাস সময় দেওয়া হবে। মোট প্রতিজন গ্রাহক 1.5 বছর সময় পাবেন। তারপরে কিন্তু অপারেটর এই সিমটি অন্য কারো কাছে বিক্রি করতে পারবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, পল্লী রেশনিং কার্ড সিস্টেমের মাধ্যমে 50 লক্ষ মানুষকে 30 কেজি করে চাল বিতরণ করবে সরকার। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে তিনি এই তথ্য জানান। দেশের সব শ্রেণীর মানুষ যাতে সঠিক উপায়ে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা প্রস্তুত করেছে যৌথভাবে খাদ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষই এই খাদ্য গ্রহণ নির্দেশিকা মেনে চলতে সক্ষম হবে, কারণ দেশে এখন হতদরিদ্রের সংখ্যা কম। তিনি আরও জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এখন সরকার সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ জাতিসংঘ খাদ্য সংস্থার প্রতিনিধিরা। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা
অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এই খাদ্য গ্রহণ নির্দেশিকা কেবলমাত্র ধনাঢ্য ব্যক্তির এই নির্দেশিকা পালন করতে পারবে, হয়তো অনেকে বলতে পারেন, কিন্তু তা না। হতদরিদ্রের সংখ্যা কিন্তু কম। মেজরিটি মানুষ কিন্তু এই নির্দেশিকা মেনে চলতে পারবে। আমি মনে করি আজকের যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট, হতদরিদ্র মানুষের জন্য আমরা 50 লক্ষ মানুষের জন্য পল্লী রেশনিং আমরা চালু করতে যাচ্ছি। 50 লক্ষ মানুষকে আমরা কার্ডের বিনিময়ে প্রতি মাসে 30 কেজি করে চাল আমরা দেব। রেজিস্টার্ড কৃষক যারা, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি এবং তাদেরকে আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে তাদের কাছ থেকে সংগ্রহ করছি। কোনো প্রভাবশালী মহলই হোক না কেন, কোনো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কোনো ফরিয়াবাদদের আমরা কোনো অবস্থাতেই আজকে কৃষকদের এই হক থেকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা কাজ করতে দেব না। কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান ক্রয়ের দাবি জানিয়ে রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করেছে রংপুর ও গাইবান্ধার কৃষকরা। তাদের অভিযোগ, সরকারিভাবে মূল্য ঘোষণা করে ধান সংগ্রহের ঘোষণা দেওয়া হলেও তা কৃষকদের কোনো উপকারে আসেনি। তবে খাদ্য বিভাগ বলছে, যেসব কৃষকদের কৃষি কার্ড আছে তাদের কাছ থেকে যথাযথ নিয়ম মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে। গাইবান্ধা ও রংপুর থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দরিয়াপুর এলাকায় রাস্তায় ধান ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট। বক্তারা অভিযোগ করে বলেন, মহাজনদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। কামলার দাম বেশি, তেল সারের দাম বেশি, আমার পোষায় না। আমরা ধানের ফসলের ন্যায্য মূল্য চাই। তবে কৃষকদের নামের তালিকা অনুযায়ী সবার কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। প্রোডাকশন 8 লক্ষ মেট্রিক টন, অথচ আমরা সংগ্রহ করবো 18,400 মেট্রিক টন, প্রায় 2.5 থেকে 3%। আসলে আমরা চিন্তা করতেছি প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য। এদিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের সাতমাথা এলাকায় রাস্তায় ধান ফেলে বিক্ষোভের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, 1 মণ ধান আবাদে 700 থেকে 750 টাকা খরচ হলেও তাদের সেই ধান বিক্রি করতে হচ্ছে 4 থেকে 500 টাকায়। আমরা পাচ্ছি না পয়সাটা, কিন্তু এটা পাচ্ছে বড় লোক, ডিলাররা পাচ্ছে। একদম মাটি আবাদ করতে গেলে মনে করেন এখন ওই আদল মাটি বন্ধ দিতে হয়। আমাদের তো ওখানে মূল্যায়ন নাই, আমরা আর আবাদ করব না। তবে কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করেছে খাদ্য বিভাগ। কোনো ব্যবসায়ী বা দালাল ফুরিয়ার কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে তালিকা, যে নাম থাকবে যে কৃষকের, কৃষি উপকরণ সহায়তা কার্ডের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করব। ওই কৃষকের নিজস্ব ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পেয়ে তাকে পেমেন্ট করে দিব। গত 23 এপ্রিল কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষণা দেয় সরকার। 5 মে থেকে ধান ক্রয়ের এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে 31 আগস্ট পর্যন্ত। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। চট্টগ্রামে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে নগরীর 16 শহর রেল স্টেশন এলাকায় যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের স্টেট অফিসার ইসরাত রেজার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসন ও চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলওয়ে বিভাগ জানায়, 16 শহর স্টেশন এলাকায় প্রায় 4 একর জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এই অবস্থায় রেলওয়ের বেহাত হওয়া জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা। তবে উচ্ছেদকৃতদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে। আমাদেরকে জানাই নাই, কিছু বলে নাই, ওরা হট করে আসে। আজকে আমাদের এখানে ভাঙতেছে কেন? এগুলো আমাদের গুলো ভাঙি দিল, কি ব্যাপার এটা? আমাদেরকে 2 মিনিটের সময় দেন, আমাদের এতগুলো জিনিস, আমাদের এত কিছু নষ্ট হয়েছে, এগুলো কে পূরণ করবে? আমাদের কাছে টাকা চাইছে, আমরা টাকা দিতে পারি নাই, আসে আমাদের ঘরগুলো ভাঙি দিয়েছে। রেলের স্টাফদের যেগুলো ঘর আছে, বাজার আছে, ওরা এখানে বড় বড় বাজার করছে, ওদের কোনো বাজার ভাঙে নাই। যারা অবৈধভাবে রেলওয়ের জায়গায় বসবাস করছিল তাদেরকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। প্রায় 100 জনের মতো অবৈধ বসবাসকারীদেরকে আজকে উচ্ছেদ করা হচ্ছে এবং রেলের উদ্ধারকৃত জমির মূল্য হবে 20 কোটি টাকা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। সকালে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ধলেশ্বরী নদীর তীরের NBM ও JBM নামের 2টি ইট ভাটা উচ্ছেদ করা হয়। এই অভিযানের সময় ইট ভাটা দুটির মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। বিআইডব্লিউটি এর কোনো অনুমোদন ছাড়াই ভাটা দুটি নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। পর্যায়ক্রমে নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা অন্যান্য ইট ভাটা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
বাংলার সময় আরও থাকছে। দিনাজপুরের অন্যতম নিদর্শন কান্তজিউ মন্দির রক্ষায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে চলছে সংস্কারের কাজ। মিয়ানমার ভিত্তিক সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর নিজেদের অস্ত্রের মজুদ বাড়াতেই কক্সবাজারের আনসার ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। আর এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে আরএসও নেতা উর্দুভাষী এক পাকিস্তানি নাগরিক। এই ঘটনায় আটক নুরুল আফসার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চট্টগ্রাম পুলিশ বলছে অস্ত্র উদ্ধারে মিয়ানমারের সহযোগিতা চাইবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 12ই মে গভীর রাতে কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প কমান্ডারকে হত্যা এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। শুরু হয় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র উদ্ধারের অভিযান এবং ঘটনার অনুসন্ধান। কিন্তু এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার না হলেও পাওয়া গেছে ঘটনার নানা চাঞ্চল্যকর তথ্য। মূল পরিকল্পনা যে করেছে সে মিয়ানমারে আছে, সে পাকিস্তানি নাগরিক। বিশেষ অভিযানের জন্য অস্ত্র সহ 5 জন ওখান থেকে আসে। আর স্থানীয় যে শরণার্থী ক্যাম্প আছে সেখানকার কিছু লোক এবং কিছু বাঙালি। পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে হামলার জন্য সন্ত্রাসীরা বেছে নেয় মধ্যরাতকে, কারণ তখন সাগরে জোয়ার থাকায় তাদের ব্যবহৃত নৌকাটি একদম ক্যাম্পের পাশে নিয়ে রাখা হয়েছিল। হামলা শেষে ভোর 4টার মধ্যে তারা ওই নৌকাযোগে পুনরায় মিয়ানমারে পৌঁছে লুণ্ঠিত অস্ত্র নিজেদের গোপন আস্তানায় রেখে আসে। চাপ দিয়ে বা অন্য কোনোভাবে এটা উদ্ধার করা সম্ভব কিনা, যদি সম্ভব না হয় তাহলে আমরা সীমান্তরক্ষী বাহিনী আছে ওদের সাথে আমাদের সীমান্তরক্ষী বাহিনী কথা বলে তাদের ওখানে গ্রেপ্তার করা এবং অস্ত্র উদ্ধারের পরবর্তী যে পদক্ষেপ সেটা নেওয়া হবে। বাংলাদেশ মিয়ানমার দুর্গম সীমান্তে আরএসওর তৎপরতা নতুন কিছু নয়, কিন্তু এবার নতুন আঙ্গিকে এবং নতুনভাবে অভিযুক্ত হলো আরএসও। মিয়ানমারের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অবকাশ সৃষ্টি করবে আরএসও যদি এই ধরনের প্রচেষ্টা গ্রহণ করে। সেটাই আমাদের জন্য পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উপর হুমকি সৃষ্টি করবে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নুরুল আফসার নামে একজনকে, যার কাছে পাওয়া গেছে হামলার শিকার আনসার সদস্যদের ব্যবহৃত মোবাইল ফোন। এছাড়া সন্দেহভাজন আরো 3 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে নিশ্চিত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেত্রকোনায় শিশু শুক্কুর আলী হত্যা মামলায় 3 জনকে এবং বরগুনায় শিশু রবিউল হত্যা মামলায় 1 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নেত্রকোনায় 12 বছরের শিশু শুক্কুর আলীকে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2014 সালের 9 জুন কেন্দুয়ার চিটুয়া নওয়াপাড়া গ্রাম থেকে শুক্কুর আলীকে অপহরণ করে আসামিরা। পরে 1 জুলাই শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় দণ্ডপ্রাপ্ত 3 আসামির মধ্যে 1 জন পলাতক রয়েছে। বরগুনায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের শিশু রবিউল হত্যা মামলার একমাত্র আসামির ফাঁসির আদেশ দেন। গত বছরের 3 আগস্ট তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামে মাছ চুরির অভিযোগে রবিউলকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের মিরাজ। এই ঘটনায় রবিউলের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা। 2011 সালের 1 জুলাই মা রহিমা বেগমকে হত্যা করে ছেলে শহীদুল ইসলাম। শ্রীলঙ্কায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যের সহায়তার জন্য 105 টন ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর জাহাজ বিএনএস বঙ্গবন্ধু আজ রাতে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে। বিকেলে চট্টগ্রাম নৌবাহিনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব, শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, ওষুধ, বস্ত্র ও জেনারেটর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পৌঁছানোর দায়িত্ব পায় নৌবাহিনী। আগামী 5 জুন কলম্বো বন্দরে জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। আসন্ন বাজেটে বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশি সম্পদের উপযুক্ত ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সকালে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এই আহ্বান জানান।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বৈষম্যহীন অর্থনীতির উপর জোর দেন বক্তারা। সংবাদ সম্মেলনে অর্থনীতি সমিতির নির্বাহী সদস্য অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপমহাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। অবহেলা অযত্নে পড়ে থাকা এই মন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে চলছে মন্দিরের সংস্কার কাজ। এদিকে কান্তজিউ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন এলাকা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ঢেপা নদীর তীরে অবস্থিত টেরাকোটার অলঙ্করণে নন্দিত এই কান্তজিউ মন্দির 1722 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। আর মহারাজার মৃত্যুর পর তার পুত্র রাজা রামনাথ 1752 সালে এর নির্মাণ কাজ শেষ করেন। রামায়ণ, মহাভারত সহ পুরাণে বর্ণিত বিচিত্র কাহিনী অতি সুন্দর ও ধারাবাহিকভাবে মন্দিরের দেয়ালে তুলে ধরা হয়েছে। কান্তজিউ মন্দিরকে ঘিরে নির্মিত হচ্ছে জাদুঘর, হোটেল, মোটেল, শপিং মল সহ নানা স্থাপনা। এতে খুশি পর্যটক ও পর্যটন প্রিয় সাধারণ মানুষ। এবার এসে দেখি যে কাজ চলতেছে, শপিং মল, তারপরে আপনার আবাসিক থাকার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা হলে যদি কেউ আসে, যদি একদিন বা 2 দিন এখানে থাকে, তা আমার মনে হয় ভালো লাগবে। এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এটা উন্নতি করার ফলে এটা আরো বেশি দিন থাকবে, আমাদের ঐতিহ্য আরো বজায় থাকবে। ছাত্রছাত্রীরা যদি এখানে ভিজিট করতে আসে তাহলে আর মনে হয় তারা অনেক কিছু শিখতে পারবে। এদিকে পুণ্যার্থী ও পর্যটকদের আকর্ষণ করতে কান্তজিউ মন্দিরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে উঠেছে বলে জানালেন জেলা প্রশাসক। কান্তজিউ মন্দিরকে পুণ্যার্থীকে এবং পর্যটককে আকর্ষণ করার মতো যত ধরনের পুল ফ্যাক্টর ইন্ট্রোডিউস করার কথা, এই প্রজেক্টের মাধ্যমে সেই পুল ফ্যাক্টরগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় 28 কোটি টাকা ব্যয়ে সরকারি তত্ত্বাবধানে চলছে কান্তজিউ মন্দিরের সুরক্ষা ও সংস্কার কাজ। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরের গৃহবধূ রুমা আক্তারকে হত্যার অভিযোগে আটক মফিজুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এই আদেশ দেন। এর আগে সোমবার মধ্যরাতে জেলার হাইমচর এলাকা থেকে মফিজুল ইসলামকে আটক করে পুলিশ। পরে 168 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গত 20 এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে বিষ পানে গৃহবধূ রুমা আক্তারের মৃত্যু হয়। এই ঘটনায় 26 এপ্রিল 11 জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্বামী হাবিবুল্লাহ তালুকদার। পাবনায় গুলিবিদ্ধ অবস্থায় লিটন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিটন আন্তজেলা ডাকাত দলের সর্দার বলে দাবি পুলিশের। ভোরে সাথিয়ার মহিষকোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেড়া কাশীনাথপুর মহাসড়কের পাশে মহিষকোলা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর 4টায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি জব্দ করে পুলিশ। যশোরে একটি ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিভিন্ন অংশ ও জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। সকালে মিশনপাড়া এলাকায় রাস্তার পাশে ড্রেন থেকে এসব আলামত উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা যাতায়াতের সময় একটি মৃতদেহের অংশবিশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি, চুল ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। উদ্ধার হওয়া বিভিন্ন আলামত থেকে প্রাথমিকভাবে এটি একটি নারীর মৃতদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। পুরনো 2টি হাড় এবং একটা পুরনো মাথার হাড় দেখা যাচ্ছে। হয়তো অন্য কোথাও থেকে কোনো জীবজন্তু টানিও আনতে পারে বা আদারওয়াইজ কোনো কিছু হতে পারে। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। সিরাজগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী সৌম্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। সকালে শহরের প্রেস ক্লাব মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সৌম্য সহপাঠী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গত 21 মে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে মারা যায় 5ম শ্রেণীর শিক্ষার্থী সৌম্য। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় 8 জন নিহতের ঘটনায় 6 জেএমবি সদস্যের ফাঁসির আদেশ। 1 জনের যাবজ্জীবন, 2 জন খালাস।
সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার আনসার ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরএসওর অস্ত্র লুটের নেতৃত্ব দেন পাকিস্তানি নাগরিক, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে সব অনিবন্ধিত সিম, শেষ দিনে গ্রাহকদের ভিড়, পুনরায় চালুর জন্য নিবন্ধন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতেই, জানিয়েছে বিটিআরসি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।